পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। সম্প্রতি আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের 2টি পুরস্কার জিতেছে পাবনার চাটমোহরে নির্মিত বড়াল বিদ্যানিকেতন। সৃজনশীল, অন্তর্ভুক্তিমূলক ও বুদ্ধিদীপ্ত ডিজাইনের কারণে স্কুলটি পুরস্কার জিতেছে। এই স্কুলটির পরিকল্পনা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি এবং ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের কর্ণধার স্থপতি ইকবাল হাবিব। তিনি আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত আপনাকে। আপনি জীবনে আরও অনেক পুরস্কার জিতেছেন এবং এটি আপনার ঝুলিতে সর্বশেষ অর্জন। তবে স্কুলটি কোন কারণে অনন্য, সেই বিষয়টা যদি শুরুতে একটু বলতেন স্যার। অনেক অনেক ধন্যবাদ এটি নিউজকে। প্রথমত এটা বলে রাখা দরকার যে এই প্রকল্পটি ঠিক সেই অর্থে স্থাপত্য শিল্পের একটি বিশেষ নিদর্শন হিসেবে কাজ হিসেবে করা না, যে কারণে এর পুরস্কার প্রাপ্তিটাই আমি ভীষণভাবে অন্যভাবে দেখি। এটি একটি অন্যরকম প্রয়াস ছিল যে স্থাপত্যকে মানুষের অধিকার এবং প্রকৃতি বান্ধবতায় তার জীবন আচরণ নিশ্চিতের যে তার রাইট বা সাংবিধানিক যে সক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সেটি নিশ্চিত করার ক্ষেত্রে স্থাপত্য কোনো ভূমিকা রাখতে পারে কিনা। আমরা যখন ইনক্লুসিভিটি এক্সেলেন্স পুরস্কার পাই, আমাদেরকে তখন জুরিরা বলার চেষ্টা করছিলেন যে এমন একটা স্থাপত্য মনে হয় আমাদের কাছে যেখানে আসলে স্থপতি খুব একটা চেষ্টা করে নাই যে আমাকে একটা বিশেষায়িত কিছু করতে হবে। চারঘাট থেকে, রাজশাহীর চারঘাট থেকেই বড়াল নদী ঢুকেছে, সিরাজগঞ্জে যমুনাতে গিয়ে মিলেছে, মাঝখানে চলন বিল, অসংখ্য শাখা প্রশাখা, নরসুন্দর নদী আর অনেক নদী, এটাকে একেবারে ডিসরাপ্ট করে ফেলে। তারপরে তারা আন্দোলন করে নিজেরাই। তারপরে আমি যে সংগঠন করি আর স্থাপত্যের বাইরে গিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা, আমার সেখানে যুক্ততা, আমি কি হাজির হলাম, আমরা অনেকেই মিলেই। ওই আন্দোলনের ফলে সরকার বাধ্য হলেন যে না, আমরা বাঁধগুলো ভাঙবো, আমরা নদীকে আবার তার স্রোতস্বিনী ধারা ফিরিয়ে দেব। এটা মানুষের মধ্যে প্রচণ্ড রকম শক্তি সঞ্চয় করে এবং তখন তারা মনে করলো যে আমরা যদি একটা কেন্দ্র তৈরি করতে পারি, শিক্ষালয় তৈরি করতে পারি, যেখানে বাচ্চারাও প্রকৃতির সন্তান হিসেবে খেলতে খেলতে সবচেয়ে আধুনিকতম, সবচেয়ে অগ্রসর জ্ঞানের আহরণ করতে পারবে, সেটা কি করা সম্ভব। তো তারা শুরু করলো করোনার পরপর, করোনার মাঝামাঝিতে। তারপর হঠাৎ করেই আমি একবার গেলাম দেখতে 8 মাস পর গিয়ে, তো একজন স্থপতি এবং একজন মানুষ হিসেবে আমি খুবই খুবই মানসিকভাবে ভেঙে পড়লাম। কারণ টিনের চাল, টিনের ওয়াল, ছোট ছোট কয়েকটা জানালা, ওর মধ্যে আমি প্রায় 20 মিনিটে মনে হলো সিদ্ধ হয়ে যাচ্ছি। আমি বলছি না, এটা হতে পারে না। তো আমি প্রতিশ্রুতি দিলাম নিজের সাথে নিজেকে, প্রত্যয়ী হলাম, ফেরত আসলাম, কথা দিলাম যে আমরা একটা আধুনিক স্থাপনা তৈরি করে দেবো। আমি আমার সেই যে আগে যাওয়া সেই মানুষগুলির সাথে আবার কানেক্ট করলাম। বাচ্চারা তখন ওই টিনের ঘর থেকে আমি তাদের বের করে দিলাম, তারা গাছের নিচেই ছাউনিটা আমি বানিয়ে দিলাম টেম্পোরারি, ওখানে তার ক্লাস করে ওদের সাথে গল্প করতে শুরু করলাম। এবং এক সময়ে আমার মনে হলো কিছু না করে কিছু করা যায় কি না। তা আমার মনে হয় যে এইখানেই দরকার আর্কিটেক্টের অংশগ্রহণ। সে তার প্রকৌশলী বন্ধুদের নিয়ে যেটা করতে পারে এটাকে টেকসই, অর্থাৎ ওই যে আমরা টেকসই স্থাপত্য যেটা বলি, যে পরিবেশ, সকলের গম্যতা বা অন্তর্ভুক্তিতা এবং সবচেয়ে মিতব্যয়ী, সবচেয়ে কম খরচে, এই যে ওই তিনটাকে যুক্ত করে কি করা যায়। এবং তারপরে যা হলো সে এটি দাঁড়িয়ে গেল। স্যার, একটা বিষয় যেটা বুঝতে পারলাম যে আপনার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল ওই এলাকার মানুষের সঙ্গে, এটা ছিল আপনার ডিজাইনের প্রথম উপজীব্য যদি বলি, কিন্তু আপনি দাবি করছেন যে এটা খুব সাদামাটা একটা স্থাপত্য। কিন্তু আমি যদি বলি স্যার, এখানে তো অনেকগুলো ভিন্ন বিষয় আপনি নিয়ে এসেছেন, যেমন আমরা ট্র্যাডিশনাল যে জানালা সেটা ব্যবহার দেখছি না, এখানে রোদের আলোটা যেভাবে প্রবেশ করছে, বৃষ্টি যেভাবে প্রবেশ করছে, এই যে ভিন্নতাগুলো নিয়ে এলেন এবং সেখানকার মানুষের অনুভূতি এখন কেমন দেখছেন? আমি বাচ্চাদের কথা বলি, মানুষের কথা পরে বলবো। বাচ্চাদের কথাটা এরকম যে তারা আমাকে গেলেই বলতো আমাদের স্কুলটা কি ঢাকার মতো হবে। তো আমি ওইটাকে গুরুত্বের সঙ্গে নিলাম। শেষ করার সময় ওদেরকে বললাম তুমি কিন্তু ঢাকার চেয়েও ভালো স্কুলে পড়বা। বলে কীভাবে?
কারণ তুমি গাছে চড়তে পারো? হ্যাঁ পারি। ঢাকা বাচ্চারা গাছে চড়তে পারো না, গাছই নাই। তুমি বৃষ্টি ধরতে পারো? বলে আমি তো এখানে হাত দিলে বৃষ্টি ধরতে পারি। দাঁতের বাচ্চারা বৃষ্টি ধরতে পারে না, ওরা বৃষ্টি দেখেও না, হয়তো হয়তো বছরে 2বার বৃষ্টিতে অ্যাক্সিডেন্টালি ভিজে যায়, কিন্তু তুমি প্রত্যেক দিনই হাত দিতে পারবে। তুমি রোদ দেখতে পাও? বলে হ্যাঁ রোদের মধ্যেই তো পড়ি, কিন্তু বইয়ের উপর রোদ পড়ে না। এগুলো দাঁতের বাচ্চারা রোদটা দেখতে হলে তাকে বিশেষ দিনে বিশেষ সময়ে জানলা খুলে দেখতে হয়, কারণ জানলাও খুলতে পারে না, পাশের বাড়ি থেকে কেউ না কেউ তাকিয়ে থাকে, অথবা দুটো বাড়ির মধ্যে এতটাই স্বল্প জায়গা, সে রোদ দেখে না। তুমি সাঁতার দিতে পারো? না, হ্যাঁ পারি। এই করতে করতে এক সময় ওরা বুঝতে শিখলো যে আসলে এমন একটা স্থাপত্য, এমন একটা জায়গায় তার দরকার যেখানে এটি তার ঐশ্বর্য। একটা ছোট্ট মেয়ে আমাকে বলছে তখন, ঢাকায় তো বাচ্চারা কম্পিউটার চালায়, আমার তো কম্পিউটার নাই। আমি বুঝে ফেললাম ঘাটতিটা কোথায়। আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিলাম। আমি বললাম তুমি লাইব্রেরিতে বই পড়ো কোথায়? কেন, আমাদের মাটির ঘরে। এবং ঢাকার বাচ্চারা মাটির ঘর চোখেই দেখে নেই। মাটির ঘরে কী এমন আছে? এই যে যখন ব্যাখ্যা করতে শুরু করলাম, টিচাররাও বললেন এইটি আর আপনি করবেন, এটা আমরা করব। আমি যদি আপনাকে অন্যভাবে বলি, জানলা নাই, আলো আছে, জানলা নাই, বৃষ্টি আছে। জানলার প্রয়োজন ছিল তাকে নিয়ন্ত্রণ করা। যদি বলি সেই বৃষ্টি এবং আলোকে যদি আমি অন্যভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমার জানলার দরকার কি? দোতলার ভবনের রুমগুলো থেকে একটা সাইড খোলা। আপনি নিশ্চয় জানেন, বিজ্ঞানীরা বলে বা চিকিৎসা বিজ্ঞানীরা বলে যে অনেকক্ষণ আপনি এক জায়গায় দৃষ্টি করলে বা মনোযোগ দিয়ে পড়তে গেলে আপনার নিউরন বার্ন করে, মানে তখন তুমি সবুজের দিকে তাকাও। আমি দেখলাম আমি ওইটাই করে ফেলছি, যে এখন সবুজের দিকে তাকাতে পারে, গাছের পাতায় দেখে, ওখানে মঞ্জুরি দেখে, লিচু দেখে, এবং তারপর আবার পড়তে বসে। তখন তার মনের মধ্যে একটা প্রাণোজ্জ্বল। এবং শিক্ষকরাও বলে যে আমাদেরও পড়াতে ভালো লাগে, ওরাও খুব আনন্দের সঙ্গে পড়ে, ওরা কখনো ক্লান্ত হয় না। আর কেউ খুব ক্লান্ত হয়, তারপরে কি সিঁড়ি দিয়ে একদিক দিয়ে নামে, র্যাম দিয়ে আরেক দিক দিয়ে উঠে, এটাই তাদের খেলা। আসলে বোধ করি ওদের মতো করে ভাবতে চেষ্টা করাটাই বোধহয় এর ওই স্থাপত্যিক ভিন্নতা। একটা বিষয় কি, এই যে আলোকে বিচ্ছুরিতকরণের যে প্রচ্ছায় হয়, মানে আলোর যে কতগুলো রিফ্লেকশনস হয়, সেই রিফ্লেকশনসের মাধ্যমে আলোর পূর্ণ ব্যবহার করার কায়দা কিন্তু আর্কিটেক্টরাই বিভিন্ন বছর, শত শত বছর ধরে চর্চা করে আসেন। ওইটাকেই ম্যানিপুলেট করার চেষ্টা করা হয়েছে, কারণ আমার তীব্রতা দরকার নেই, কিন্তু আলোকে দরকার। এবং ওই আলো মেঘ হলে পরে কমবে, মেঘ সরে গেলে বাড়বে, তার পরিবর্তন হবে, বৃষ্টির সময় একরকম, প্রখর শীতের সময় আরেক রকম। এই ভিন্নতা তার মনোদৈহিক চাহিদাকেও কিন্তু মেটায়। আর এটিও মনে রাখা দরকার, আমরা এমন কিছু যখন করি, যখন একটা বাচ্চা তার অতি স্থাপত্য আতিশয্যের কারণে তার মা, তার পিতা, তার শিক্ষক বা তার সে নিজে কিছুটা এলিয়েন বোধ করে, তখন কিন্তু তার আত্মিক সম্পর্কটা হয় না। এখন কিন্তু সে, আপনি যদি স্কেলটাও দেখেন, যে আমি খুব, যেহেতু আমি নিজে প্রায় 6 ফিটের কাছাকাছি, সেজন্য আমি চেষ্টা করেছি অনেক সময় বসে বসে স্কেলটা বোঝার, কারণ আমার মনে হচ্ছে আমি ভুল করে ফেলবো, আমি আমার স্কেলে করে ফেলবো। আমার একটা ইউনিভার্সিটি আছে, সেখানে আমি আমার স্কেলে চিন্তা করে করেছি। কিন্তু স্কুলের বেলায় আমরা উল্টোটা, কারণ ওকে এই পরিবেশটাকে এলিয়েন বানানো, মানে আমার না, এটা মনে করালে আমারটা শেষ, ওইখানে একটা চর্চা ছিল। এই যে আমরা ঢাকা নিয়ে এত ভুগছি, তার কারণ কি জানেন? ঢাকা কেউ আপন মনে করে না। হয়তো বরগুনা থেকে এসছে, সে ভাবে বরগুনায় গিয়ে আমার পুকুরটা খুব পরিষ্কার করব বলে হাতের এই চিপসের প্যাকেটটা ধানমন্ডি লেগে ফেলে দিচ্ছে, কারণ ধানমন্ডি লেক তার না। কিন্তু এখানে বোধহয় একটা বড় ধরনের আমার ভাবনা, এটা একটা বড় অর্জন, যে তার অন্তর্ভুক্তিতা তাকে তার স্টুয়ার্ডশিপ বা অভিভাবকত্ব তৈরি করেছে। হয়তো স্থাপত্যে এটি একটি নতুন, আমার জন্য নতুন শিক্ষা, আমরা যারা স্টুডিওতে কাজ করছি আমাদের জন্য নতুন শিক্ষা। প্রথমে কিন্তু বলছিলেন যে বৈষম্যহীন নগর সমাজ বা শহর গঠনের কথা, এবং সেই ক্ষেত্রে তো আমাদের শিক্ষাঙ্গনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতেই হবে, এবং এর যে স্থাপত্যিক যে বৈশিষ্ট্য, সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন প্রয়োজন। তো সেক্ষেত্রে এই স্কুলটা নিয়ে আমার প্রশ্ন, যেমন এখানে অনেক ধরনের কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়েছে, ইট পাথরের সঙ্গে ইস্পাতও রয়েছে, আবার মাটিও রয়েছে, কাঠ বাসা আছে।
তো সাধারণভাবে আমাদের প্রাইমারি স্কুলগুলো যেভাবে তৈরি হচ্ছে এখন দেশে, সেই ক্ষেত্রে ঠিক কোন জায়গায় আমাদের পরিবর্তনটা আনা দরকার? প্রত্যেক অঞ্চলের কিছু নিজস্বতা আছে, সেই নিজস্বতাকে অগ্রাধিকার দিতে হবে, কিন্তু ওর স্থায়িত্বকে হুমকির মুখে ঠেলে না। যে ভবন, যে স্টাইল বা যে উপকরণ ভবনটাকে তার প্রয়োজনীয় স্থায়িত্ব দেবে না, সেটাকে আপনি রিপ্লেস করবেন। আমি দেখেছি যে আমি যদি কাঠের পিলার দিয়ে নিচতলা তৈরি করতাম, ওটাকে টিকা যাচ্ছে না। আমি অনেকগুলি আশেপাশে, আমি তো ওই ইমারত থেকে ওটা ঘুরেছি, দেখি ও টিকে না। আমি তখন চিন্তা করলাম, আচ্ছা তাহলে ওখানে স্টিল বলে অসুবিধা কি? স্টিল তো আর মানে আমার শত্রু না, কিন্তু আমি স্টিলের কনক্রিটের কলামটা করতে চাইলাম না, যে এটাকে সিম্পল করা। আবার সেটাকে আবার বাচ্চারা খেলবে, আমি দড়ি দিয়ে মুড়িয়ে দিলাম। বাচ্চারা ওই দড়িটার কারণে ওই স্টিলটাকে আর স্টিল মনে করে না, ওটা জড়ায় ধরে খেলে। আবার দোতলাটা পুরোটাই আবার কাঠের, বিকজ ওখানে আমার এই যে পানি এসে এটাকে নষ্ট করবে, উই পোকা নষ্ট করবে, সেটা সুযোগটা নাই। সেখানে আমি কাঠ ব্যবহার করতে কোনো কার্পণ্যই করছি না। টালি, ফ্লোরে যে টালি, এগুলো ওই এলাকায় বানায় মানুষ, তা আমি ওটাই লাগালাম। সুবিধাটা হচ্ছে যদি নষ্ট হয়ে যায় আবার ওখান থেকে নিয়ে এসে আবার লাগাবে। হ্যাঁ, মানে আমাদের এই যে চট, এই যে অথবা বাঁশের চিক, ওগুলো নষ্ট হয়ে যায়। ওরা বললো আপনি গরুর যে চনা, গরুর মূত্র দিয়ে একটু মেরে দেন, কিছু হবে না। মেরে দিলাম, কিছু হয় না। তার মানে গরুর চনা যেই কাজে ব্যবহৃত, আমার তো ধারণা ছিল না। দে ইউজড ইট। একেবারে লাক্সরি প্রযুক্তি স্যার। ওরা মেনটেন করার জন্য ওদের আর কারো জিজ্ঞেস করতে হয় না, ওই গার্জেন এই চনা লাগিয়ে দিচ্ছে। আবার ওই যারা ওইখানে যে আলপনা আঁকে দেওয়ালিতে, তারাই ওটার ওই চিকের মধ্যে ছবিয়ে গেছে। ফলে আমার কোনো আর্টিস্ট নেই, এটা ঠিক অংশগ্রহণ না, এটা হলো ওরা মনে করে এটা ওদের। একটা মা এসে হঠাৎ করে আমাকে বলছে আপনার সাথে একটু কথা বলতে চাই। অনেক মানুষ বসা, উনি উঠে এসেছেন অনেক দূর থেকে। তা আমি মাইক নিয়ে ওদের সাথে কথা বলছিলাম, কে কী কিছু কমপ্লেন আছে কিনা। একবারই তো যাই, বছরে একবার বা দুবার যাই। তোমার বলছে আমি একটু বলবো, আমার এই কথাটা না বললে আমার কলিজাটা ফাইটটা যাইতেছে, মানে ওনার ভাষায় বলছেন। তো উনি তখন বললেন, আমার বাচ্চাটা জন্মের পর থেকে কথা বলে না। আমার অনেকে বললো এটা অন্যরকম বাচ্চা, বুঝছো, ওই এমনি বড় হবে, মাঝে মাঝে কুক আওয়াজ করবে। আমার কত কষ্ট, আমার জামাই আমার খুব গালাগালি করতে শুরু করলো। আমি অনেকের কাছে শুই না, ভাবলাম এই স্কুলটা দিয়ে দিই। কারণ আপনি এই স্কুলে এই পা লুলা, হাত লুলা এরাও দেখি পড়তে পারে, কারণ পা লুলাও দেখি আপনি কোনো উপরে উঠে ক্লাসে চলে যায়। তাই মানে ওদের সাথে ও একটু করুক। আজকে 8 মাসের মাথায় আমার বাচ্চাটা আমার কবিতা শোনায়। I don't know. I just don't know exactly what does it, এটা আসলে কি অর্থ বহন করে আমি জানি না। বাট ওই মায়ের কথাটা আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে, যে আসলে আমরা এমন কিছু তৈরি করি, যখন ইন্দ্র অনুভূতিগুলি মানুষের মরে যায়, তখন মানুষ সত্যিকার অর্থে তার ভিতরে যে নর্মাল যে শক্তি, হাঁটতে পারা, চলতে পারা, গাইতে পারা, কথা বলতে পারা, বন্ধুত্ব তৈরি করতে পারা, সেগুলো সমস্ত ভেঙে যায়। আমাদের স্কুলগুলিতে তাই হচ্ছে। এখন প্রতিযোগিতার মধ্যে ফেলেছে, এখানে কোনো প্রতিযোগিতা নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড নাই। এবং এইগুলি কিন্তু তারা করছেন, ওই যে এলাকাবাসী যারা স্কুলটা দিলেন, ওই মাস্টাররা, ওই টিচাররা, তাদের অভিজ্ঞতা থেকে যত রকমের দুর্বলতা তারা দেখেছেন, অন্যায় দেখেছেন, বিভেদ দেখেছেন, বিদ্বেষ দেখেছেন, বৈষম্য দেখেছেন, তারা ওর বিরুদ্ধে প্রতিদিন প্রতিরোধ গড়ে তোলার স্বপ্ন দেখে এটাকে সেভাবে উজ্জীবিত করছেন, শক্তি যোগাচ্ছেন। এবং স্যার সেই উজ্জীবনী শক্তির পেছনে আপনার স্থাপত্য কিন্তু বড় প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে, এবং সেজন্য আপনাকে আবারও অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আপনার প্রতিষ্ঠানের প্রতিও অভিনন্দন রইল আরও একবার। আপনাকেও ধন্যবাদ, এবং সেই সঙ্গে এই প্রোগ্রামটাকেও সাধুবাদ জানাই। কখনো কখনো এই সমস্তের মধ্যে দিয়ে আরও অসংখ্য নতুন স্বপ্নের বুনিয়াদ তৈরি হবে। সেজন্য আমি সবসময় আপনাদের প্রোগ্রামকে পছন্দ করি, আমি আপনাদের দীর্ঘ কামনা করি। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট একটা বিরতি, বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম।
সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন শায়কা ইমাম শান্তা আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? বেশ ভালো আছি আপা। আমার প্রথম যে কোশ্চেনটা আপনার কাছে, কোন ধরনের কাজ করতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? মাল্টিপল সেক্টরে কাজ করার আমার সুযোগ হয়েছে। রেসিডেন্সিয়াল প্রজেক্ট, আমি হসপিটাল বিল্ডিংয়ে কাজ করেছি, ল্যান্ডস্কেপিং করেছি প্রচুর। স্পেশাল দিক বলবো ফ্যাক্টরি বিল্ডিং ডিজাইন, প্যারালেলি কিছু কনস্ট্রাকশনের সাথেও আমি আসলে জড়িত। 360 ডিগ্রি আপনার আসলে এক্সপিরিয়েন্স পুরোটাই করা হয়ে গেছে। আমি চেষ্টা করেছি। যখন আমাদের কাস্টমার একটা এক্সপেকটেশন থেকে আপনাদের কাছে আসে যে আমার বিল্ডিংটা দেখতে এমন হবে, আপনি যেহেতু এটা নিয়ে আরেকবার চিন্তা করেন, আপনার এক ধরনের একটা চিন্তা থাকে যে বিল্ডিংটা হয়তো ডিফারেন্ট রকম হবে। সো এই ধরনের ইন্টেরিয়র কাজ যখন করেন তখন এই ডিজাইনগুলোকে কিভাবে প্রায়োরিটি দেন? আমি আসলে প্রথম চিন্তা করি আমি যার জন্য কাজ করছি তার সাইকোলজি বুঝে, তার চাহিদা বুঝে খুব ফাংশনাল বিল্ডিং ডিজাইন করার প্রথম চেষ্টাটা আমার থাকে। যখন এইভাবে চিন্তা করি তখন আসলে লুক কেমন দেখতে হবে সেই জিনিসটা একটু পরে আসে। অনেক জায়গায় ফাংশনে কালারের একটা ফিনিশের একটা ব্যাপার থাকে, যেহেতু আপনি বলেন এটা সব শেষের পার্ট, তার মানে এটাই বোধহয় সবার আগে চোখে পড়ে যখন বিল্ডিংটা। অবশ্যই অবশ্যই আমি যত ভালোভাবেই একটা ডিজাইন করি, যতটাই ফিনিশ লুকটা সেটা কালার নিয়ে আসে। তো সেক্ষেত্রে আমি সবসময় আমার কালারের যারা কাজ করে, কালার নিয়ে যারা আমার যে মিস্ত্রিরা কাজ করছে বা যে ভেন্ডাররা এইগুলো নিয়ে মানে তাদের সাথে আমি চেষ্টা করেছি সবসময় কালারটা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করার, কারণ এটাই আমাকে ফাইনাল লুক দেবে এবং এটাই শান্তির একটা জায়গা, এটাই ক্লায়েন্টকে সেই কাঙ্ক্ষিত প্লেজারটা দিবে। তার মানে হচ্ছে পুরোটাই হচ্ছে কালারের খেলা। দিন শেষে একদম মনকে বুঝতে হলে, মনকে ভালো করতে হলে কালারের বাইরে আসলে কোনো অপশন নেই। এখন দেখা যায় অনেক ধরনের রেঞ্জ এসছে মার্কেটে, তো এই রেঞ্জগুলোর ভিতর থেকে অ্যাকচুয়ালি কোন ধরনের রেঞ্জ কাস্টমার ইউজ করলে তারা আসলে মোর ফাংশনের দিক থেকে যদি বলি আসলে লংজিভিটির একটা ব্যাপার থাকতে পারে, ফিনিশের একটা ব্যাপার থাকতে পারে, এই জায়গায় কি আপনার কোনো মতামত আছে? আমি কিন্তু কাজ করেছি আসলে একদম লো কস্ট হাউজিং থেকে শুরু করে আমি অনেক বিত্তবানদের কাজ করেছি। আমরা ডিস্টেম্পার যে কালার, যে ফিনিশিংটা একসময় দেখতাম গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায়, ওনারাও কিন্তু এখন সাহস করে বা চেষ্টা করে পেইন্ট কেনার। এই জায়গায় আপা কোন ধরনের রংগুলো আসলে ফিনিশের জন্য আসলে খুব হেল্প করতে পারে, যে আমার লুকটা চেঞ্জ করতে পারে? কালার নিজেই আসলে এমন একটা জিনিস, সে মানে অবস্থার পরিবর্তন করে দেয়, মানে আপনার পরিবেশটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। এখানে যদি আমি ফিনিশিংটা বিভিন্ন পর্যায়ের ফিনিশিং আনতে পারি তাহলে সেটা নিয়ে তো কথাই নেই। হ্যাঁ, তো সেটার উপরে ডেফিনেটলি একটা প্রোডাক্টের রেঞ্জ নির্ভর করবে, দাম নির্ভর করবে। আমার কাছে মনে হয় আমি হাইলি কোয়ালিটি মেনটেন করতে পেরেছি। এশিয়ান পেইন্টসের যে রয়্যাল ইমালশন শাইন বিউটিফুলি একটা মানে লুক আমাদেরকে এনে দিতে পেরেছে এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত এটা বেস্ট। আমি 23 বছর কাজ করছি, আমি আসলে অসম্ভব হেল্প পেয়েছি। হ্যাঁ, আমি এশিয়ান পেইন্টসের সাথে আমি সেই রিসার্চটা করার সুযোগ পেয়েছি যে এই হলো আমার বাজেট, আমি এখানে আমার এই ক্লায়েন্টটা তার এফোর্ড এতটুকু, সেইটার মধ্যে তাকে বেস্ট কী দেওয়া যায়। খুব রিসেন্টলি একটা প্রজেক্টে আমি যেটা কাজ করেছি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটালে। তো এখানে যখন আমরা ইন্টেরিয়রের কালারের ক্ষেত্রে যখন কাজ করি তখন এশিয়ান পেইন্টসের সাথে আমাদের কথা হয় এবং আমরা তাদেরকে বলি আমরা এই হসপিটালটার জন্য আমরা আসলে নতুন কি রিসার্চ আনতে পারি। তো তখন তারা আমাদেরকে খুব চমৎকারভাবে আমাদের ক্রাইটেরিয়াগুলো শুনলো, জার্ম ফ্রি করা থেকে শুরু করে ডাস্ট প্রুফ করা এবং ওয়াশেবল, হাইলি ওয়াশেবল, হ্যাঁ, এবং কোনোভাবেই যেন ডাস্টটা ধরে না এরকম একটা শিল্ড তৈরি করা। সেটা করেছে এশিয়ান পেইন্টসের একটা স্পেশাল পেইন্ট, মেবি প্রজেক্টের জন্য স্পেশাল এটা তৈরি করা, সেটা হচ্ছে রয়্যাল হেলথ শিল্ড। খুবই স্যাটিসফ্যাক্টরি লেভেলে এটা পেয়েছি। এশিয়ান পেইন্টস কালার নেক্সট নামে একটা কনসেপ্ট, একটা রিসার্চ অ্যাকচুয়ালি আমরা করে থাকি, যেখানে আসলে কালার নিয়ে বিভিন্ন ধরনের খেলা বা আপনি যদি বলেন যে আসলে কোন ট্রেন্ডগুলো চলবে সেই জায়গাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করি। আপনার কি মনে হয় এটা আসলে আপনাদের ডিজাইনারদেরকে হেল্প করছে কোনোভাবে? সবসময় সময়ের সাথে সাথে চলতে হবে। তো সময় কি বলে, সময় কি চায়, আমাদের এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ক্লাইমেটিক্যালি অনেক বেশি একটা পরিবর্তন পুরো বিশ্বে চলে এসছে। সুতরাং আগের ধারাবাহিকতার সাথে না থেকে হ্যাঁ এটাকে প্রতি মুহূর্তে রিসার্চ করে কিভাবে এই পরিবর্তনটা আনা যায়। কালার হচ্ছে আমার আলটিমেট জায়গা, যেখানে আমাকে চোখে এবং আমাকে মেন্টালি একটা সুদিং একটা এনভায়রনমেন্ট দিচ্ছে, একই সাথে তাকে আমাকে প্রোটেক্ট করার একটা দায়ভারও কিন্তু কালারের উপর পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যে রিসার্চগুলো, আপনারা যে নেক্সট রিসার্চগুলো করছেন, আমি প্রত্যেকটার সাথে সবসময়ই ছিলাম, শুরু থেকেই আছি, আপনাদের সাথে কাজ করেছি। তো আমি যা পেয়েছি
সেটা আপনাদের কাছ থেকেই পাওয়া। আপনারা সেই চেষ্টাটা আমাকে দিয়েছেন। কালার অসম্ভব মজার একটা জিনিস এবং এটাই আলটিমেট একটা লুক দেয় সব কিছুতে। সো আপা থ্যাংক ইউ আপনার এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে Thank শেয়ার you করার so জন্য। much. ইট Thank মিনস আ লট টু আস। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা যেটা ডিসকাশন করলাম সেটা হচ্ছে রঙের কত ধরনের খেলা হতে পারে, রং একটা প্রজেক্টে কতভাবে চেঞ্জ করতে পারে, এবং যদি কাস্টমার সেন্ট্রিক সলিউশনের কথা আমরা চিন্তা করি, এশিয়ান পেইন্টস ক্যান বি ওয়ান অফ দ্য সলিউশন। এবং এর বাইরে আরেকটা কথা বলতে হয়, অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টের জন্য রয়্যাল হেলথ শিল্ড ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন অ্যাজ ওয়েল। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো স্থাপত্য প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয়, সেটিও ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Powered by Asian Paints.